আমার দাদা উত্তম কুমার বইতে তরুণ কুমার স্মৃতিচারণায় বলেছেন, দাদা একটা বড় ঝুঁকি নিয়েছিল ছোটি সি মুলাকাতে নেমে। আমার এখনও মনে আছে ছোটি সি মুলাকাত প্রযোজনায় নামা সেই সময়ের পরিপ্রেক্ষিতে দাদার জীবনের অন্যতম ভুল সিদ্ধান্ত ছিল। ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে ততদিনে দাদাকে ঘিরে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। গোষ্ঠীর সবাই যে একই স্বভাবের ছিল তা বলছি না, বললে অন্যায় হবে। তবে ওই ফ্ল্যাটে বেশিরভাগ সময় পা রাখলে অবাক হতাম এক শ্রেণীর মানুষের আচরণে। নিজেদের যারা দাদা শুভানুধ্যায়ী বলে পরিচয় দিত, বাস্তবে কিন্তু তাদের একমাত্র কাজ থাকতো দাদার ভজনা করা। দাদা মুচকি হাসলে তারা হো হো করে হাসত। দাদা মন খারাপের ভান করলে তারা কান্নায় বুক ভাসাত। বুঝতে অসুবিধা হতো না ভবানীপুরের বাড়িতে যে সুযোগ ওইসব মানুষ খুঁজত পেত না, ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে তার সদ্ব্যবহার করেছে পুরো মাত্রায়। দাদাকেও নিরুপায় হয়ে সব সহ্য করতে হচ্ছে। এক এক সময় মনে হতো এই সব তথাকথিত শুভানুধ্যায়ীর হাত থেকে দাদাকে তো বাঁচাতে পারে বেনু। বেনু মানে সুপ্রিয়া। কিছুটা কঠোর হলেই তো পরিবেশটা পাল্টে যায়। পরক্ষণেই নিজে ভুল বুঝতে পারতাম। যে তুচ্ছ ঘটনার জন্য নিজের জীবন সংশয় ডেকে আনে, অভিমানে অন্ধ হয়ে নিজের বা দাদার ভালো মন্দ ভুলে যায়, তার কাছ থেকে আর কী বা আশা করা যায়। মনে আছে গৃহত্যাগে 6 মাসের মাথায় এমন একটা ঘটনা ঘটেছিল ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে যে দাদা দিশাহারা হয়ে গিয়েছিল। সেদিন সেই ঘটনা প্রকাশ্য হয়ে পড়লে দাদার কেরিয়ার বড়সড় ধাক্কা খেতে পারত। সৌভাগ্য বলতে হবে, সুষ্ঠুভাবে সামাল দেওয়া গিয়েছিল সেই ঘটনা। ওয়াকিবহাল ব্যক্তি মাত্রই জানে সেদিনের সেই ঘটনা। যারা জানে না তাদের জন্য আর অতীতের অন্ধকার ঘাঁটতে মন চাইছে না। বরং সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে দাদার প্রতিক্রিয়াটুকু জানায়। দাদা আমায় বলেছিল, আচ্ছা বুড়ো, কীভাবে তুই 6 মাস আগে আজকের পরিণতির ইঙ্গিত দিয়েছিলি? মনে আছে নিশ্চয়ই? গৃহত্যাগ করার কিছুদিনের মধ্যে হিন্দি ছবির শুটিং করতে দাদা যখন বোম্বে গিয়েছিল, সঙ্গে নিয়েছিল আমায়। তাজ হোটেলে এক রাতে আমি প্রশ্ন করায় দাদা উত্তর দিয়েছিল, এখন আমি শান্তিতে আছি। আমি পাল্টা উত্তর দিয়েছিলাম, এই শান্তি তোমার চিরস্থায়ী হবে না। মাস 8 মধ্যে তোমায় নিজের উত্তর পাল্টে নিতে হবে। স্বীকার করতে হবে তুমি শান্তিতে নেই। মাস 8 নয়, মাস 6 মধ্যেই আমার ভবিষ্যৎবাণী সফল হওয়ায় দাদা অবাক হয়েছিল। আমি বলেছিলাম, তুমি নির্মোহ হলে নিজেই নিজের ভুল বুঝতে পারবে। ফিরে আসতে হবে মূল স্রোতে। দাদা অসহায় উত্তর দিয়েছিল, আর তো ফেরা যায় না বুড়ো। তবে দেখবি, যে জন্য তুই আশঙ্কা করছিস তা হবে না। আমার জীবনের অশান্তির ছায়াপাতও ঘটবে না আমার অভিনয়ে। দুটো জীবনকে আমি কখনো মিলতে দেব না। ব্যক্তি জীবন থাকবে নিজের মতো, অভিনয় জীবন তার নিজের মতো। দাদা যে কথাটা অক্ষরে অক্ষরে প্রমাণ দিয়েছিল, তার প্রমাণ তো সেই সময়কার ছবিগুলোই। বিভাস, জ্যোতিগৃহ বা লাল পাথরের কথা তো আগেই বলেছি। ছবিগুলোতে দাদার অভিনয় আজও আমায় ভাবায়। ছোটি সি মুলাকাতের সময় কলকাতা বোম্বে দৌড়দৌড়ির জন্য দাদা বাংলা ছবির কাজ খুবই কমিয়ে দিয়েছিল। এমনও হয়েছে সারা বছরে দাদার মাত্র 3টে ছবি মুক্তি পেয়েছে, থানা থেকে আসছি, রাজকন্যা ও সূর্যতপা। কিন্তু সেই তাড়াহুড়োর মাঝেও 3টে ছবিতে দাদার অভিনয় ছিল উচ্চমানের। থানা থেকে আসছির পরিচালক হীরেন নাগ, সেটাই ওর প্রথম ছবি। তার আগে হীরেন নাগ অজয় করের সহযোগীর ভূমিকা পালন করে গেছেন দীর্ঘদিন। দাদা যে টালিগঞ্জের কলাকুশলীদের কতখানি শ্রদ্ধা করত বা ভালোবাসত, তাদের কাজের প্রতি দাদার যে কতখানি সম্মান ছিল, তার প্রমাণ থানা থেকে আসছি। একদিন স্টুডিওতে কোনো ছবির যেন শুটিং চলছে। শট দেবার ফাঁকে ফ্লোরের বাইরে বসে বিশ্রাম নিচ্ছিল দাদা। হঠাৎই ক্যামেরাম্যান কানাই দেকে নিয়ে হীরেন নাগ হাজির হলেন। কী ব্যাপার? হীরেন নাগ বললেন, আপনাকে একটা গল্প শোনাতে চাই। দাদা তখন সবসময় ব্যস্ত। ছোটি সি মুলাকাত মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই হোক হিন্দি ছবির জগতে প্রথম অ্যাডভেঞ্চার, আঁটঘাঁট বেঁধে না নামলে হয়। কলকাতায় সে সময় বহু বাংলা ছবির অফার প্রত্যাখ্যান করছিল দাদা। হীরেন নাগকে কিন্তু বিমুখ করল না। হয়তো সহকারী পরিচালকের স্বপ্নে আঘাত দিতে চায়নি দাদা।
দাদার কথা মতো ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে একদিন চিত্রনাট্য শোনাতে গেলেন হিরেন নাগ। চিত্রনাট্য লেখার ব্যাপারটা যত্ন করেই করতেন হিরেন নাগ। শুনো বড় নারীর প্রথম চিত্রনাট্য যখন দাদার পছন্দ হয়নি, তখন হিরেন-নাগই দায়িত্ব পেয়েছিলেন নতুন করে চিত্রনাট্য লেখার, এবং এক চান্সেই পাশ করেছিলেন। এবারও ব্যতিক্রম হলো না। দাদার মনে ধরল কাহিনীর নতুনত্ব, চিত্রনাট্যের মুন্সিয়ানা। এবার ঝুলি থেকে বেড়াল বের করলেন হিরেন-নাগ। অকপটে জানিয়ে দিলেন, এখনও প্রযোজক পাইনি, তাছাড়া আপনি কত পারিশ্রমিক নেবেন যদি বলেন। বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দাদা যখন শুনল এই ছবি তৈরির নেপথ্যে থাকছে 3 জন কলাকুশলী, ক্যামেরাম্যান কানাই দে, আর্ট ডিরেক্টর এবং হিরেন-নাগ, তখন নিজেই সমস্যা সমাধানের দায়িত্ব তুলে নিল নিজের কাঁধে। প্রথমে জেনে নিল কদিন শুটিং করতে হবে। যখন শুনল টানা 13 দিন একই সেটে শুটিং করলেই চলবে, তখন নিজে থেকেই প্রস্তাব দিল, আমার পারিশ্রমিকের 1/3 দিলেই চলবে। হিরেন-নাগ অপ্রস্তুতে পড়ছেন দেখে অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিল। বলল, দেখুন, একটা ছবিতে আমায় কমপক্ষে 40-42 দিন শুটিং করতে হয়, কিন্তু আমায় আপনাদের লাগছে মাত্র 13 দিন। তাই আমার পারিশ্রমিকের সম্পূর্ণ অর্থ আমি নেব না, এই 3 ভাগের 1 ভাগ দিলেই চলবে। হিরেন-নাগ আপ্লুত হয়েছিলেন সেদিন দাদার কথায়। পঞ্চমুখে পরে বহুবার দাদার প্রশংসা করেছিলেন এই ঘটনার উল্লেখ করে। হিরেন-নাগ বলতেন, সেদিন দাদা আরও বলেছিল, যদি প্রযোজক বা পরিবেশকরা ইতস্তত করে তবে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমি তাদের বুঝিয়ে বলে দেবো। পরে দাদার মুখে শুনেছি সেদিনের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা। দাদা বলেছিল, দেখ, কলাকুশলীদেরও তো স্বপ্ন থাকে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে দিনরাত পড়ে থেকে যদি তাদের মধ্যেও নতুন কোনো সৃষ্টির আগ্রহ তৈরি হয়, তাহলে উৎসাহ দেওয়া দরকার, গলা টিপে মেরে ফেলা নয়। হিরেন-নাগ থানা থেকে আসছি যে গল্প ফেঁদেছে তা প্রচলিত ঘরানার বাইরে। টিপিক্যাল নায়ক নায়িকার কাহিনী নয়, রহস্যের ব্যাপার আছে। আমার চরিত্রটা অন্য ধরনের, তাই রাজি হয়ে গেলাম। জানি না কজন জনপ্রিয় নায়ক আজও অন্যদের জন্য এতটা ভাবে, দাদা কিন্তু ভাবত, তাই দাদা ছিল অসাধারণ। আজও আমার কেন, অনেকেরই আদর্শ। বিশেষ করে যারা দাদার সান্নিধ্যে এসেছে বা কোনোভাবে দাদার এই ধরনের মুহূর্তের পরিচয় পেয়েছে, তারা কি দাদাকে ভুলতে পারবে? না, পারবে না। ভোলা যায় না এসব মানুষকে। এসব মানুষের সংখ্যা যে আজকে পৃথিবীতে ক্রমাগত কমছে। থানা থেকে আসছিতে দাদার চরিত্রটা ছিল পুলিশ ইন্সপেক্টর 3 কোড়ি হালদারের। তদন্তের জন্য পুলিশ একটা বাড়িতে আসার পর গল্প শুরু, তদন্ত করেই রহস্য উন্মোচন। ইনডোর ড্রামা তৈরি করা কঠিন ব্যাপার। হিরেন-নাগ কিন্তু সাফল্যের সঙ্গে তা করেছিলেন থানা থেকে আসছিতে। ছবিতে নায়িকা হয়েছিলেন মাধবী চক্রবর্তী, সঙ্গে ছিলেন ছায়াদেবী, দিলীপ মুখার্জির মতো অভিনেতা অভিনেত্রীরা। রূপবাণী, ভারতী, অরুণার ছবিটা মুক্তি পেতে দেখা গেল দর্শকরা সানন্দে গ্রহণ করেছে দাদার নতুন ভূমিকা। ছবিটার প্রশংসা হয়েছিল সর্বস্তর থেকে, এমনকি চলচ্চিত্র সমালোচকরাও পর্যন্ত উচ্ছ্বাসিত হয়েছিল দাদাকে এই নতুন ধরনের ভূমিকায় ব্যবহার করায়। স্বাধীন পরিচালনায় প্রথম নেমে কজন এমন দুঃসাহসী হয়ে উঠতে পারে? দাদারও ব্যাপারটা ভালো লেগেছিল। তাই যখন পরে জীবন মৃত্যু ছবি তৈরির পরিকল্পনা হলো, দাদা স্বয়ং প্রযোজকের কাছে সুপারিশ করেছিল, হিরেন-নাগকে নিন পরিচালক হিসেবে। গল্পকে সেলুলয়েডের পর্দায় দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা আছে ওর মধ্যে। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না।